একটা আছে ঢাকা খ, যেটা বাণিজ্যিক কার্যক্রম। ভোরের আলো ফুটছে, ছুটছে গ্রামের কৃষক। গ্রামীণ জনপদের জেগে ওঠা নতুন দিনের সঙ্গী বাংলাদেশ বেতার। মোবাইল ফোনের বিনোদন সহজলভ্য, তবুও বেতারের ভালোবাসা আগলে রেখেছেন পারভেজ হাসান। এটা খুব ভালো ছিল, একসময় এটা নষ্ট হয়ে যায়, এটা ইউজ করতে পারি না, এখন এটা নষ্ট। তবে এটা আমার যে স্মৃতি হিসাবে আমি এখনো রেখে দিয়েছি, এখনো খুব সুন্দর চকচকে জকজকে, কারণ এটাকে আমি ভুলতে পারি না, এর জন্য আমি যত্ন করে রেখে দিয়েছি। নিজের কোনো রেডিও ছিল না, বড় বোনদের কাছে রেডিও শুনে উৎসাহ পেয়েছেন। বৃষ্টির দিনে ঘরবন্দি থাকলে সময় কাটে রেডিওতে কান পেতে। তখন তারা কাজ করতো আর এটা শুনতো, তখন আমিও তাদের কাছে গিয়ে বসতাম, তখন দেখতাম যে মানে খুব মজার মজার গান দিত। রেডিও সহজে বহনযোগ্য ও যে কোনো কাজের পাশাপাশি শোনা যায়। ডিজিটাল সময়ে রেডিও শোনার প্রচলন কমলেও রয়েছে অনেক সুবিধা ও অর্জনের গল্প। টেলিভিশন আপনি চাইলেই কিন্তু এটা ঘরের বাইরে আপনি নিয়ে যেতে পারবেন, একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে রাখতে হবে। আর আমি যদি চাই বা আমার এই রেডিওটা আমি চাইলেই সেটা জমিনে নিয়ে যেতে পারতেছি, আমি বাইরে নিয়ে যেতে পারতেছি, আমি এটা কাজ করতেছি, কাজের পাশাপাশি এটা আমি শুনতেছি। নদী বন্দর বা ওই এলাকাতে তারা যখন সমুদ্রে মাছ ধরতে যায় বা জোরের কবলে পড়ে, একমাত্র এই রেডিও তাদের একমাত্র অবলম্বন, বা তাদের যে সিগন্যালগুলো এই রেডিওর মাধ্যমে তারা পায়। পারভেজ 2004 সাল থেকে বেতারের নিয়মিত শ্রোতা, যার কাছে আবেগ, অনুভূতি আর ভালোবাসা বাংলাদেশ বেতার। নিজের উদ্যোগে দেশপ্রেমিক বেতার শ্রোতা ক্লাব গঠন করেছেন গ্রামে। 2014 সালের দিকে আমি একটা ক্লাব করি, আর এটা সিলেট থেকে রেজিস্ট্রেশন করতে হয়। আমি যখন রেডিও শুনি, এটা কিন্তু আমার সবসময় আমার মানে চোখের সামনে রাখি, বা আমি যেখানে পড়ার টেবিল আমি এটাতে রাখি। আর আমার যারা বন্ধু বান্ধব ছিল পরবর্তীতে, তারা যখন আমার ক্লাবের সাথে যুক্ত হয় বা তাদেরকে আমি নিয়ে অনেকবার সিলেট কেন্দ্রে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, তখন থেকে তারা আমার একটা নাম দিয়েছিল যে রেডিও পারভেজ। আমার যারা এখনও অনেকে বলে আমাকে যে রেডিও পারভেজ, যে এই যে একটা মানে রেডিও শুনি বিদায় বা রেডিওর প্রতি আমার একটা ভালোবাসা, বা আমি এটার প্রতি একটা খুব সময় দেই বিদায় আমার নামের সাথে আগে রেডিও যুক্ত হয়ে গেছে। রেডিও শোনার পাশাপাশি নিজের লেখালেখি ও প্রয়োজনীয় কাজও হয়ে যায়। চিঠি আদান প্রদানের ধারা অনেকটাই বজায় রেখেছেন পারভেজ। দূরের কোনো গ্রামে শ্রোতাবন্ধুর ঠিকানায় হাতে লেখা কাগজের চিঠি আদান প্রদানের অনেক অভিজ্ঞতা রয়েছে পারভেজের। রাজবাটির ঝিনাইদহ থেকে মাস্টার লিটন দাস, খুব ভালো একটা ছেলে, সে আমাকে চিঠি লিখেছিল এবং বলেছে যে বেতার বাংলা থেকে সে ঠিকানা পেয়ে আমার ঠিকানা চিঠি লিখেছে। এই ধরনের অসংখ্য চিঠি আছে, তবে সবগুলো সংরক্ষণ করে রাখা হয় নাই। যেমন নুরুদ্দিন খান, ঈশ্বরদী পাবনা, সাব্বির রহমান, এই ধরনের সুহাগ ব্যাপারী, তরিকুল ইসলাম শান্ত, এখন হয়তো অনেকেই জড়ে গেছে। বুকপোস্টে চিঠি লেখার কথা এ প্রজন্মের আর কতজনই বা চিন্তা করে। তবে পারভেজের মতো শ্রোতার কাছে ডাকঘর, চিঠি ও রেডিও এক সুতায় গাঁথা। বুকপোস্টে কীভাবে চিঠি লিখতে হয়, যেমন এই যে বুকপোস্টে, এইরকম বুক পৃষ্ঠে চিঠি লিখতে হয়। এটা স্বল্প খরচে, মাত্র 40 পয়সা খরচ হয়। প্রতি সপ্তাহে 40টা, 50টা, 60টা আমি চিঠি লিখতাম, এবং সেগুলো আমি পোস্ট করার জন্য সপ্তাহে প্রতি রবিবার বাইসাইকেল চালিয়ে আমি আমাদের উপজেলা শহরের যে পোস্ট অফিস আছে সেখানে আমি চলে যেতাম। আমি বেতারকে অপরন্ত ভালোবাসা দিয়েছি, আর সেখান থেকে অপরন্ত ভালোবাসা পেয়েছি। আমার অনেক বেতার বন্ধুরা এখনও বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাংলাদেশ বেতার শুধু খবর বা গান শোনায় না, গ্রামীণ জীবনের গল্প, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সবই পৌঁছে দেয় দেশের প্রতিটি প্রান্তে। জ্ঞান অর্জনের বড় এ মাধ্যম থেকে অনেক কিছু অর্জনের গল্প রয়েছে পারভেজের। স্যাররা বলতেন যে একটানা যদি কোনো শ্রোতা 3 বছর বেতার শুনে, তার এখান থেকে যে জ্ঞান অর্জন হবে, ওই জ্ঞান অর্জনটা তার বিসিএসের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। কারণ এখানে অনেক তথ্য, শুধু আপনি এক বিষয়ে তথ্য পাবেন না, আপনার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, তারপরে আপনার আন্তর্জাতিক মানের, এটা যদি আপনি নিয়মিত শুনেন, তথ্য মানে বহুল একজন মানুষ হবেন। এখান থেকে আপনি অনেক তথ্য পাবেন, যেটা আপনার ব্যক্তিগত জীবনে এবং জাতীয় জীবনে কাজে লাগবে। আপনি যখন রেডিও শুনবেন, আপনি চাইলেই সেটা মানে স্ক্রল করতে পারবেন না, বা আমি সরিয়ে দিয়ে আমি হাসানের গান বাজতেছে না, আমি এখন লালনের গান শুনবো না, এটা সম্ভব নয়। আপনার হাসানের গান শেষ হওয়ার পরে হয়তো লালনের গান প্রচার হবে, আপনার সেটা ধৈর্যের সাথে শুনতে হবে, এবং আপনাকে একজন ধৈর্যশীল মানুষ হিসেবে আমি মনে করি বেতার গড়ে তুলতে পারবে।
বাংলাদেশের গ্রাম মানেই তো সবুজ শ্যামল আর শান্ত প্রকৃতি। গ্রামীণ ঐতিহ্যের মাটির বাড়িতে বাবা মার সাথে 3 জনের সংসারে পারভেজের বসবাস, যে বাড়িতে সবাই রেডিওর শ্রোতা। আমার যে চিঠিগুলা আমার তারা শুনতো, তখন আমার আব্বা আম্মা বলতো যে আজকে তোর চিঠি পড়ছে, আমরা শুনছি। যে এই যে আমার ছেলে বা আমার ভাই আমার নামটা যখন তারা শুনতো, তখন একটা আলাদা, আমার নিজের কাছে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, আমার নামটা এখন পড়ছে, বা আমার চিঠিটা কখন পড়বে, কখন আমি আমার নামটা পড়বে, বা আজকে পড়বে কি না পড়বে, নিজের মধ্যে একটা কৌতূহল সবসময় জাগতো। পারভেজ হাসানের রেডিও শোনার গল্প অন্য সবার থেকে আলাদা। পছন্দের অনুষ্ঠানের সময় কলেজে থাকলে বাড়িতে বোন মোবাইল ফোনে রেকর্ড করে রাখতেন। বিভিন্ন অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার হিসেবে পেয়েছেন পছন্দের রেডিও। রাজশাহী, খুলনা, সিলেট এবং ঢাকা কেন্দ্রে আমি লিখতাম। তো আমি বেশ অনেকগুলো অনুষ্ঠানে আমি বিজয়ী হয়েছি। তখন যারা বিজয়ী হয় তাদেরকে পুরস্কার হিসাবে এই ধরনের রেডিও সেট দেওয়া হয়। তা আমার টোটাল আমি 7টা রেডিও সেট আমি পেয়েছিলাম। এটা আমার জন্য একটা গর্বের বিষয়। অনেকগুলো অনুষ্ঠান ছিল, জনপ্রিয় অনুষ্ঠান ছিল, সেগুলো শোনার জন্য মনটা ছটফট করতো বাইরে কোথাওগুলো। তখন আমার বোনকে আমি বলে যেতাম বাসায়, তারাও আমার আব্বা, আমার আম্মা, আমার বোন সবসময় তারা বেতার শুনতো। আমি যখন আমার অনুপস্থিতিতে আমার বোন সেগুলো রেকর্ড করে রাখতো, আর আমি পরবর্তীতে এসে আমি সেগুলো অনুষ্ঠান শুনতাম। পুরস্কার হিসাবে এই ধরনের প্রাইজ বন্ড দেওয়া হয়। তা আমার কাছে 10টা এখনও আছে। আমি কিন্তু সেটা ভাঙাই নেই, আমি এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। মাঝে মধ্যে আমি এটা বের করে দেখি, তখন আমার সেই স্মৃতিগুলো মনে হয়। পারভেজ হাসানের মতো অসংখ্য শ্রোতা গ্রাম থেকে শহর গড়ে তুলেছেন জ্ঞান, বিনোদন আর যোগাযোগের সেতুবন্ধন। তবে যারা নিয়মিত শ্রোতা তারাও একসময় বেতার থেকে মুখ ফিরিয়েছেন শ্রোতাদের চাহিদার বাইরে চাপিয়ে দেওয়া অনুষ্ঠান নির্মাণের কারণে। যখন একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তখন বঙ্গবন্ধুকে নিয়ে বেশি অনুষ্ঠান প্রচার করা হতো। সকাল থেকে একবারে রাত 11টা, 11:30 আগ পর্যন্ত শুধু উনাকে নিয়ে অনুষ্ঠান, ওনার যত গুণকীর্তন বা সেই সরকারের আমলের উন্নয়ন। তখন একসময় মানুষ শ্রোতারা বিরক্ত হয়ে যেত। আমরা শ্রোতারা আমরা চাই যে আমাদের মনের মতো অনুষ্ঠান হোক। আমার মতো হাজার হাজার শ্রোতা সেখান থেকে জড়ে যায়। আর যারা তেলবাজ ছিল, যারা হয়তো সমর্থন করতো, তারা হয়তো বাহ করতো বা তাদের কর্মকর্তার সাথে লিয়াজু ছিল, তারা দেখা গেছে প্রতি বছর ওই শ্রোতা সম্মেলনে অংশগ্রহণ করতো। কিন্তু আমাদের মতো যারা সত্যিকারের বেতারকে ভালোবাসে তাদেরকে আর ডাক পড়ে নাই। তো আমি এক সময়ের আগেও অভিমানে আমি সরে গেলাম, 4-5 বছর আমি শুনি নাই। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার গ্রামীণ সরল প্রকৃতির কোলে উপজেলা শহরের প্রায় 10 কিলোমিটার দক্ষিণে সাইটুলা গ্রামে পারভেজের বাড়ি। ছড়া কবিতার পাশাপাশি পারভেজ লিখেছেন প্রায় 3 শতাধিক গান। উল্লেখযোগ্য গান বাংলাদেশ বেতার সহ বিভিন্ন মাল্টিমিডিয়ায় প্রচারিত হয়। বেতারের সাথে আমার লেখালেখির সম্পর্কটা অনেক ওতপ্রোতভাবে জড়িত। আমার অনেক আবেগ, অনেক স্মৃতি এই জায়গা থেকে আমি পেয়েছি। কারণ আমি 2004 সাল থেকে, আমি যখন ক্লাস 6-এ ভর্তি হই, তখন থেকে আমি কবিতা লেখা যাত্রা শুরু হয়। তখন আসলে আমি এই কবিতা দিয়ে শুরু করি। 2009 সালের দিকে আমি যখন গান লেখা শুরু করি, তখন আমার কোনো ছন্দ, কোনো তাল, কোনো মাত্রা, কোনো পর্ব, অতিপর্ব এগুলো আমার কিছু ছিল না, আমি জানতাম না। 10-এর দিকে বা 11-এর দিকে হবে রফিকুজ্জামান স্যার নতুন যারা গান লিখে তাদের জন্য একটা অনুষ্ঠান করতেন উনি। তো সেখানে দেখা যেত সারা বাংলাদেশ থেকে অনেক নতুন নতুন তরুণ তরুণীরা গান পাঠাতো সেখানে। তো আমিও সেখানে পাঠাতাম। গান মনের প্রশান্তি, গান জাগাতে পারে উৎসাহ। সংগ্রামী গান মানুষকে উজ্জীবিত করে তোলে। পারভেজ এখন বাংলাদেশ বেতার সিলেটের একজন তালিকাভুক্ত গীতিকার, যার গান লেখা ও শুরু সবই বেতারের কাছ থেকে। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।